টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সময় নিয়ে। গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণ সহ জুলাই সনদের বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্যের দ্রুত নিরসন চায় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে কেন এই সময় বেঁধে দেয়া এবং এই সময়ের মধ্যে রাজনীতিতে কি ঐক্য ফিরবে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর কে এম মহিউদ্দিন। জনাব মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস পডকাস্টে। ধন্যবাদ শাওন, আমাকে যুক্ত করার জন্য। জি, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে তো আপনি দেখেছেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এই অনৈক্যে তারা আসলে বিচলিত বোধ করছেন এবং এক্ষেত্রে তারা আসলে রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষত কবে গণভোট হবে এবং জুলাই সনদের বিষয়বস্তু কি থাকবে সেগুলো নিয়ে। তো কেন এই সরকারের এই সময় বেঁধে দিতে হলো বলে আপনার মনে হচ্ছে? এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য বিরাজ করছে, এর দায় কিন্তু সরকারেরই বেশি, অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ আপনার 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের কোনো অনৈক্য ছিল না। তারা সবাই আশা করছিল যে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটবে এবং যে সংস্কারগুলো দাবি বিভিন্ন সময় উঠে আসছে সেগুলো আপনার জাতীয় সংসদের মাধ্যমে সমাধান করা হবে। এটি ছিল মূলত একটা জনসাধারণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য। কিন্তু পরবর্তীতে জাতীয় পর্যায়ে সংস্কার কমিশনগুলো গঠন করা, তাদের সুপারিশগুলোকে নিয়ে আবার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা মধ্য দিয়ে যেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে আপনার মতদ্বৈততা দেখা দেয়। এবং বিশেষ করে আপনার বিএনপি অভিযোগই করেছে যে সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে, ফলে সরকারের যে গ্রহণযোগ্যতা সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকারের প্রতি আপনার বড় একটা রাজনৈতিক দলের অবিশ্বাস তৈরি হয়েছে। এই অবিশ্বাসের কারণে তারা ঠিক আসলে বুঝতে পারছে না যে সংস্কার যে প্রক্রিয়া সেটা কি আপনার নির্বাচন ডিলে করা কোনো প্রক্রিয়া কিনা সেটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ আছে এবং সেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। ফলে সরকার যে পদক্ষেপগুলো দিচ্ছে সেগুলোই সন্দেহ তৈরি করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েনের সৃষ্টি করছে। এই অবস্থায় আজকে যেটা সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা বললেন যে সংস্কার প্রস্তাবগুলো যদি তারা গ্রহণ না করে, গণভোটে না যায়, তাহলে এগুলো অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে। এই বিষয়টাও কিন্তু এক ধরনের স্বৈরাচারী মনোভাব। সরকারকে আসলে চাপিয়ে দিতে পারে বা এই সরকার কি সেই ম্যান্ডেট আছে যে আপনার তারা তাদের মতো করে পরিবর্তন আনতে চায়, সেই পরিবর্তনগুলো অন্যান্য সবার উপরে চাপিয়ে দিবে? এটা আমার একটা বড় কোশ্চেন। আপনি যদি এই প্রশ্নটা উত্তর খুঁজেন তাহলে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, অন্তর্বর্তীকালীন সরকারের অস্বচ্ছতা, এবং তাদের জবাবদিহিতার অভাব। তারা কিন্তু কোনো বিষয়ে জবাবদিহি করতে চায় না, তারা কোনো বিষয়ে আপনার মানে বিশেষজ্ঞদের মতামত নিতে চায় না। কারণ যে প্রক্রিয়ায় বলা হয়েছে যে গণভোট হবে জুলাই সনদের উপরে, এই প্রক্রিয়ায় গণভোট হলে এটা আসলে গ্রহণযোগ্য হবে কিনা আমার প্রশ্ন। কারণ জুলাই সনদ একটা প্যাকেজ, এটা কোনো একটা বিষয় না। এখানে অনেকগুলো ইস্যুতে বিএনপির মত ভিন্নতা আছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো সেগুলোকে গ্রাহ্য না করে আমি যদি পুরো প্যাকেজটাকে গণভোটে দেই, সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, জুলাই সনদের প্রত্যেকটা ইস্যু বুঝতে পারার মতো বাংলাদেশে কতজন নাগরিকের আপনার সেই মানে জ্ঞান আছে বা তারা কতটুকু জানে, এটা আর একটা প্রশ্ন। ফলে এই অনেকগুলো প্রশ্নের মধ্য দিয়ে যদি আমরা এগোতে থাকি তাহলে দেখবো যে সামনের দিনগুলো নির্বাচনকে আরো বেশি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে। একটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই আমি, ধরেন আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আসলে যে সংস্কার আলাপ, দীর্ঘ আলাপের পরে একটি জুলাই সনদ হলো,
সেখানে আমরা দেখছি যে প্রধান রাজনৈতিক দল বর্তমানে যে বিএনপি, জামায়াত সহ প্রায় 25টি রাজনৈতিক দল সই করেছে, 5টির মতো রাজনৈতিক দল সই করেনি, যার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপিও রয়েছে। তো এনসিপি কিন্তু এখনো সনদে সই করেনি। সেটা কি আবার কোনো একটা নির্বাচনের ক্ষেত্রে বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারে? বাধা তৈরি করতে পারে, তার চেয়ে বড় কথা বাধা তৈরি করার জন্যই কি তারা সনদে স্বাক্ষর করে কিনা সেই প্রশ্নটা তো থেকে যায়, যে এটা একটা পরিকল্পনার অংশ যে আমরা স্বাক্ষর করলাম না, আমরা পরে এটা নিয়ে আলোচনা করলাম, বার্গেনিং করলাম, পরে নির্বাচনটাকে ডিলে করে দিলাম, এরকম তো হতে পারে। যে রাজনৈতিক দলটা মানে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিল তারা সনদে স্বাক্ষর করলো না, হ্যাঁ, এখন তারা নানা ইস্যু সামনে নিয়ে আসছে এবং বলছে যে গণভোট না হলে নির্বাচন হবে না। ফলে তো আমার কাছে মনে হয় যে এগুলো একটা বড় পরিকল্পনার একটা অংশ। আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই সনদের বিষয়বস্তু নিয়েও আসলে বিভিন্ন দলের মধ্যে অনৈক্য রয়েছে এবং অনেক রাজনৈতিক দল, বিএনপি সহ অনেক রাজনৈতিক দলেরই আসলে অনেক নোট অফ ডিসেন্ট রয়েছে বিভিন্ন ইস্যুতে। তো জুলাই সনদ যদি হাতে পাস হয় তাহলে কি ওই নোট অফ ডিসেন্ট গুলো বাতিল হয়ে যাবে? আপনার যদি হাফ গণভোট হয় এবং সনদের প্রতি আপনার হা ভোট বেশি পড়ে তাহলে অবশ্যই সেগুলো নিয়ম মাফিক বাতিল হয়ে যাওয়ার হচ্ছে কথা। কারণ আপনারা তো যে সনদটা সামনে নিয়ে আসছেন ওখানে তো নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো নাই। সেক্ষেত্রে ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসে, তার যে নোট অফ ডিসেন্ট সেগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন কোথায় গিয়ে দাঁড়াবে? এখন যেটা হলো ধরেন যে আপনার জুলাই সনদের যেগুলো আছে বিএনপি ক্ষমতা এসে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে সংসদে যে কোনো ভাবেই এগুলো বাতিল করে দিতে পারে, হ্যাঁ, বাতিল করে দেওয়ার মতো সাংবিধানিক একটা পজিশন তাদের থাকবে। ফলে আমার যেটা কথা সেটা হলো যে আপনার নৈতিক জায়গাটায় সকলের ঐক্যমত্য আসা দরকার ছিল। কারণ আপনার দীর্ঘ 15-16 বছরের পরে যে পরিবর্তনটা আসছে এটাকে যদি বাস্তবায়ন করতে হতো তাহলে সব রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে আসা উচিত ছিল, এক। দ্বিতীয়ত সরকারের দিক থেকে বলা দরকার ছিল যে আমরা এই জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন মনে করি, আপনারা সিদ্ধান্ত নেন সংসদে গিয়ে। এই সংস্কারের যে বিষয়গুলো এগুলোকে ফাইন্ড আউট করে রাজনৈতিক দলের উপরে ছেড়ে দেওয়া দরকার ছিল যে তারা কিভাবে সেগুলোকে বাস্তবায়ন করবে। আমরা যদি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাসী না করি তাহলে তাদের কাছে আমরা ক্ষমতা দিতে যাচ্ছি কেন? এখন আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদের যে সরকারের যে মানে সময় বেঁধে দেয়া এই এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত্যে আসতে পারবে? এটা নিয়ে বলা খুব মুশকিল, কারণ হলো বিএনপি কি করে, হ্যাঁ, কারণ বিএনপির উপর এখানে একটা চাপ তৈরি হচ্ছে। বিএনপি চাইবে যে কোনো ভাবে নির্বাচনে তারা যেতে। এখন বিএনপি যদি নির্বাচনে যাওয়ার জন্য মনে করে যে এই শর্তটা মানা দরকার তাহলে হয়তো তারা এই শর্তটা মেনেই নির্বাচনের দিকে যাবে। কিন্তু আমার সন্দেহ যেটা হলো যে এই শর্তটা মানলে সামনে আবার নতুন করে আবার কোন শর্ত আসে। কিন্তু বিএনপির তো দাবি হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে। অন্যদিকে আমরা জামায়াত ইসলামকে দেখছি যে তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোটটা হতে হবে। এনসিপির অবশ্য বলছে যে দুটোর মধ্যে কোনোটাতেই তাদের আপত্তি নেই। তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ঐকমত্যটা হবে গণভোট প্রশ্নে? ঐক্যমত্য হবে কিনা সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যে এইভাবে কি একটা গণভোট হতে পারে। জুলাই সনদ একটা বড় প্যাকেজ, এখানে অনেকগুলো ইস্যু আছে। আপনি নাগরিকরা ভোট দেবে, হ্যাঁ, নাগরিকরা কি বোঝে কি জেনে ভোট দেবে? বাংলাদেশের সকল ভোটাররা কি জানে জুলাই সনদের ভেতরে কি আছে? আপনি জুলাই সনদকে হা অথবা না বলবেন, হা অথবা না বলার মধ্যে দিয়ে কি এটা পাশ করানো যায় যেখানে অনেকগুলো ইস্যুতে দ্বিমত রয়েছে? ফলে গণভোটটা আপনি গণপ্রতারণা হয়ে দাঁড়ায় কিনা সেটি আমার সন্দেহের জায়গা। আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমতে পৌঁছাতে পারলো না, সরকার একটি সিদ্ধান্ত দিয়ে দিল, এই সিদ্ধান্ত হয়তো কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষে যেতে পারে। সেক্ষেত্রে আসলে আলটিমেটলি কি আবার রাস্তায় আন্দোলন বা রাজপথে আন্দোলন আবার শুরু? সেই সম্ভাবনাটাই বেশি। কিরকম হতে পারে সেটা, এবং সেটা কি সংঘাতেও রূপ নিতে পারে? আপনি দেখেন যদি বিএনপি মনে করে যে সরকারের যে অবস্থান সেটা স্পষ্টত কোন একটা রাজনৈতিক দলের পক্ষে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই তারা চাইবে যে আপনার প্রতিরোধ করতে চাইলে বিএনপি পুরনো রাজনৈতিক দল হিসাবে তাদের অবস্থান খুবই শক্তিশালী আমি মনে করি, হ্যাঁ, এবং
এই ক্ষেত্রে আবার আওয়ামী লীগের যারা আছে তারা যদি আবার বিএনপি কে সমর্থন দেয় তাহলে পরিস্থিতি তো জটিল আকার ধারণ করতেই পারে। আর যদি ধরেন জামাতের মনোপুত হলো না সরকারের সিদ্ধান্ত, সেক্ষেত্রে জামাত আবার আন্দোলনের দিকে যাবে, কিন্তু জামাত আন্দোলনে যাবে কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। জামাত চাইবে যে একটা স্টেবল পলিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে ওদের সাংগঠনিক শক্তিটা বৃদ্ধি করতে, ফলে তারা সংঘাতের দিকে হয়তো যাবে না। কিন্তু আপনি দেখেন ইতিমধ্যে তারা কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র সংগঠন একটা অবস্থান তৈরি করে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি মনে করছেন যে সামনে নির্বাচন নিয়ে আসলে অনিশ্চয়তা আছে এখনো? অবশ্যই অনিশ্চয়তা আছে, এবং এই অনিশ্চয়তা দূর করার উপায় কি? অনিশ্চয়তা দূর করতে হলে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে, সেই সিদ্ধান্তে আসতে হবে। অন্তর্বর্তী সরকার তো নির্বাচনের তারিখ ঘোষণা করেই রেখেছে, তারা তো নির্বাচন দিতে চাচ্ছে, কিন্তু গণভোট নিয়ে যদি মীমাংসা না হয়, সময় নিয়ে গণভোটে, সেক্ষেত্রে নির্বাচন দিয়ে দিবে। সরকারের উচিত হবে গণভোটের বিষয়গুলো আপনার পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া, যে সংসদ নির্ধারণ করবে যে তারা এগুলো কিভাবে সমাধান করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শাওন, ভালো থাকবেন। হ্যাঁ।